আচ্ছা, আপনার নাম? শ্যামল বিশ্বাস। আপনার পিতার নাম? শহীদ বাবুরাম বিশ্বাস। আপনার ঠিকানা? সুখনগর, ডুমুরিয়া, খুলনা। আচ্ছা, ওই সময় আপনার বয়স কেমন ছিল 71 সালে? 13 বছর 14 বছর মতো হবে আর কি। তো বর্তমানে আপনার পেশাটা কি, আপনি কি করেন এখন? আমি এখন ইলেকট্রিশিয়ান, পল্লী বিদ্যুৎ সমিতির। আর তৎকালীন সময়ে তখন আমি ছাত্র ছিলাম এবং আমার বাবার দোকান ছিল, দোকানে আমি সহযোগিতা করতাম আর কি। দোকানটা কি চুকনগর বাজারে ছিল? বাজারে, বাস স্ট্যান্ড। মানে কি কিসের দোকান? হচ্ছে স্টেশনারি দোকান। আচ্ছা, আর আগে বা বর্তমানে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কি যুক্ত আছেন? না, আমি এখন কোনো রাজনীতি করি না। তৎকালীন সময়ে কি? না, আমি তখনও করি না। আচ্ছা, আর আপনি তাহলে 71 ওই সম্পর্কে কি জানেন একটু বলেন, চুকনগর গণহত্যা সম্পর্কে আপনার আপনি কি মতো? এটা সরাসরি দেখেছেন? একটু হ্যাঁ, আমি তো প্রত্যক্ষদর্শী। আপনি একদম ঘটনার প্রথম থেকেই বলেন, প্রথম কিভাবে থেকে বলেন। দেখলেন, কি দেখলেন, কখন দেখলেন? তো আমি প্রতিদিন সকালবেলা বাবা দোকানে পাঠাতেন আমাকে। ওই দিন আমি রাত্রে 19শে মে 1971 সাল, বাংলা হলো 5ই জ্যৈষ্ঠ, আর আগের দিন ছিল 4ঠা জ্যৈষ্ঠ। তো ওই দিন রাত্রে, খুব গভীর রাত্রে খুব শব্দ শোনা যাচ্ছে। মানে আমাদের এই এলাকায় শরণার্থীরা এসে সব ভিড়তেছে আর কি, ওই নৌকার থেকে উঠতেছে। তখন ভীষণ জোরে শব্দ হচ্ছে। তখন আমি মনে করলাম কি ব্যাপার, এত শব্দ কেন? মানে কিসের শব্দ এটা? হ্যাঁ, ওই মানুষের মানুষের। কথাবার্তার স্বরগণ। আচ্ছা, ওর আগে কি লোকজন আসছিল না ওই 2 দিনই বেশি করে আসছে? ওই 2 দিনই বেশি আইছে, 19 তারিখে রাত্রেই বেশি আইছে সব। আচ্ছা, ওই বটিয়াঘাটা, দাকোপ, তারপরে আপনার ওই রামপাল, ওই দিক থেকে আসছে বেশি, বুঝলেন? গোপালগঞ্জ, ওই দিক থেকে লোক এসে সুখনগর এসে, মানে এটা হচ্ছে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। এখান থেকে নৌকা পথ রেখে নৌকা এখানে সব ভিড় করে 1 কিলোমিটার মতো শুধু নৌকা বাঁধা ছিল। সেখান থেকে বাজারের থেকে আরও পাশে আমাদের প্রিন্সিপাল সাহেবের বাড়ি পর্যন্ত। আর এদিকে আপনার ধরেন 1 কিলোমিটার হবে। এই এর ভিতরে শুধু নৌকা বাঁধা ছিল। ওই নৌকাগুলো সব এই শরণার্থীরা আসছিলেন। আচ্ছা, এটা কি খুলনার এই সাইডে ছিল নাকি ওই সাইডেও ছিল, যশোর ওই সাইডে? এই পাশ নামিল বেশি, ওপারে নামি তো যাওয়া যাবে না, তখন তো খাওয়া ছিল, এমনি কোনো ব্রিজ ছিল না। তো আবার ওপারে নামলে তো আবার সমস্যা হবে পার হওয়ার জন্য, সবাই এই পারেই নামিছিল, বুঝলেন? আচ্ছা, এখন ওই শব্দ পেয়েই তো সকালবেলায় তো আমি, বাবা সকালে বাজারে জাতি বলবেন, তাই একটু চালাকি করে খুব ভোরে উঠে আমি দেখতে গেলাম যে কী ব্যাপার। তো যেই দেখি যে সব লোকজন, তো আমাদের এখানকার আর একজন, তিনিও এখন বৃদ্ধ হয়ে গেছেন, উনি হচ্ছেন সোনালী ব্যাংকের ম্যানেজার ছিলেন। উনি সাইফুল কাদের। ওই বলতে সমল চলতো, দেখি আমরা ঘুরি ফিরি কি কারা আসলো। তো ঘোরাফেরা করতে করতে মেলা বেলা হয়ে গেল, 9টা 10টা বেজে গেল। এখন তো আর বাজারে যাওয়ার মন থাকলো না, বাবা আমার না পেয়েই বাবা নিজেই গেলেন। তখন দোকানে বাবা নিজেই চলে গেলেন। তো আমি এর ভিতরে দেখি শব্দ হচ্ছে, যেখানে আজকে কলেজটা প্রতিষ্ঠিত, ওটা ছিল পুরোটা মাঠ, ওটা বলে পাতখোলার মাঠ। ওখানে মানুষ ধান ফেলাই ওই চারা তৈরি করতো, তাই বলে ওই পাতখোলা। আচ্ছা, পাতা থেকে পাতা খোলা, তাই তো? হ্যাঁ, পাতা থেকে পাতখোলা। এখন ওই পাতখোলায় ওই ওই যশোর, খুলনা, সাতক্ষীরার দিক থেকে ওই 2-3টে মতো সম্ভবত জিপ আসলো। ওই জিপ এসে ওইখানে ওই ঝাউ গাছ ছিল নদীর ওই রাস্তার উপর দিয়ে, ঝাউ গাছ তো বোঝেন, ওই ঝাউ তলায় দাঁড়াইয়ে ওরা গ্রাস ফেরা শুরু করলো। মানে বাঙালি তো উর্দু খুব একটা জানে না, বোঝে না। এখন অনেকে জমিতে কাজ করার জন্য এই ওখানে ওই চেকন মোড়ল নাম করে একজন উনি আসছিলেন, ওনার হাতে ছিল কাশি। ওই কী সব বলিস হয়তো ওনার কাছে জানতে চাইছে, কাশি হাতে রয়েছে তাই কথা বলতেছে। তখন উনি এগিয়ে যাচ্ছেন ওনাদের ওইদিক
এখন ওই জাতি লাগলে তোরা মনে করে হয়তো আমাদেরকে আক্রমণ করতে আসতেছে, তখন তাকে আর কি প্রথমে গুলি করে মারি। তার নামটা চিকন মোড়ল। চিকন মোড়ল। ওনার বয়স কত তখন? ওনার বয়স কত? উনি বৃদ্ধ ছিলেন তখন। এরশাদ আলী মোড়ল ওনার বাবা। যাই হোক, আপনি কি দেখেছিলেন সেটা বলুন। আপনার তো ওখান থেকে এসে মানে যখন এই ধারে ধারে বাজারের দিকে এসছে বুঝলেন, তখন আমি চিন্তা করলাম যে আমি তো এখানে থাকলে বাঁচতে পারবো না। তখন এই একজনেরা ওই নৌকা পাড়েই যাচ্ছিল, তাদের সহযোগিতা আমি পার হলাম। পার হয়ে এবার মানে যে কারোর সঙ্গে তখন কারোর দেখা নেই, কারোর উপরে কারোর মমত্ব বোধ নেই, সবাইকে কিভাবে বাঁচতে পারে সেই চেষ্টা। এটা কি 19 তারিখ সকালের ঘটনা? 20 তারিখে সকালে ঘটনা। আপনার সঙ্গে কেউ ছিল যখন আপনি চলে হ্যাঁ, আমরা আপনার 4-5 বাবা কইছিল আপনার সঙ্গে ছিল? না, বাবা দোকানে ছিলেন, মা কুটুর করতে গেছিলেন পুকুরে। তখন আমার বোনটা ছিল, বোনটাকে নিয়ে। আপনারা কয় ভাই বোন ছিলেন? 5 ভাই 1 বোন। আচ্ছা, মা আর বোনের নাম একটু বলুন। মার নাম হলো শ্রীমতী দুর্গা রানী বিশ্বাস, বোনের নাম? বোনের নাম লক্ষ্মী রানী বিশ্বাস। আচ্ছা, আর আপনি একাই পার হয়ে গেলেন ওই পাশে, তাই তো? হ্যাঁ, আমি একেবারে গেলাম। আর আমার মেজি ভাই ওনার আমার নাম? বাবার সঙ্গে ছিল ওই দোকানে। নিজের নাম? সে আর কি ওই বাড়িতে আসতেছিল ওই সময়, সেই সময় গুলি আরম্ভ হয়। তখন ওই অবস্থায় চলে আসলো, আসে নদীর ধারে ছিল। একজন বলছে তুই এখানে থাক, কোনো সমস্যা নেই। তাও বলছে না, আমি এখানে নিরাপত্তা মনে করতেছি না। তাই বলে চলে গেছিল দূরে, একটু দূরে আর কি। তো যাওয়ার পরে সে লোক মারা গেছিল। তিনি ছিলেন তার নামটা? তিনি ছিলেন চিরকুমার নেপাল রায়। আপনার মেজর ভাইয়ের নামটা? আমার মেজি ভাইয়ের নাম হচ্ছে কমলকান্তি বিশ্বাস। আর আপনার বড় ভাই? বড় ভাই আমি, বড় তো আমি। ও, আপনি বড়। আচ্ছা, আপনি ওই পাশে পার হয়ে কোথায় গেছিলেন? আমি চলে গেছি আপনার ওই কেশবপুর থানার ভিতরে। ওটা তো ওপার কেশবপুর থানা, নদীর ওপার। হ্যাঁ, চিনি আপনি। এইটা হলো ডুমুরিয়া, ওইটা হলো গ্রামের কেশবপুর। নাম বলতে পারবেন কোথায় গেছিলেন? হ্যাঁ, ডোহরি। ডহরি। ডোহরি নামক স্থানে আমরা মাঠের ভিতরে সেটা 4-5 জন ছিলাম। সাইটের ভিতরে, তো 3-4 কিলো ভিতরে তো। হ্যাঁ, অনেক দূরে, হয়তো জানেন আপনি। হ্যাঁ, তো আমার এসে বন্ধু কিছুদিন আগে মারা গেল, এই তো এই গত বছর। তার নামটা? শেখ মুজিবুর রহমান, এই সর্দার মুজিবুর রহমান। ওনার বাসায় গেছিলেন? না, উনি আমার সঙ্গে ছিলেন, উনি আমার ওই ওই একসঙ্গে ছিলাম। আচ্ছা। আর সুরেন্দ্রনাথ নন্দী, উনিও ভারতে যেই মারা গেছেন, পরে বৃদ্ধ ছিলেন। ওনাদের এরকম- বাসা কই ছিল এই দুজনের? ওই চুকনগরে বাজারের পাশেই। আচ্ছা। আপনার আর দুইজন যে ভাই ছিল, তারা কোথায় ছিল? তারা কে কোথায় যাও তখন কেউ কারোর খোঁজ নেই। ও, মানে যে যার যে আচ্ছা, ওরা- গন্তব্য ছিল আচ্ছা। সেখানে সে থেকে গেছে, বাড়িতে আর আসলে কেউ কাউকে পায়নি। আচ্ছা, আপনি ডহরি গেলেন, গিয়ে কোথায় থাকলেন? ওই একটা পাট বনে আমরা বসে থাকলাম, যে আমরা জানি যে এখানে নিরাপত্তা আছে, এখানে কেউ আসবে না, আর গুলি ওই উপর দিয়ে চলে যাবে। আমরা তো নিচু মাঠের ভিতরে। আনুমানিক কতজন ছিলেন আপনারা ওখানে? আমরা ওখানে 5-7 জন ছিলাম। 500 শুধু পুরুষই নাকি শিশু টিশু ছিল? পুরুষ ছিল আমার সঙ্গে, ওই সব মানে বয়স্ক লোক। আপনার সঙ্গীদের কারো নাম মনে আছে? হ্যাঁ, বললাম শেখ সর্দার মুজিবুর রহমান, সুরেন্দ্রনাথ নন্দী, আর হলো খোকন নন্দী। আচ্ছা, ওই এলাকায় তো হিন্দু বসতি আছে, ডোরি এলাকায়। হ্যাঁ। ওনারা কি ওখানে ওই সময় অবস্থান করছিল না চলে ওনারা গেছে? অবস্থান করছিলেন। ওনারা তো জানতে পারেননি এই শব্দ ভাই, ওনারা বুঝতেও পারেননি যে ওদিকে চোদ্দ করে এরকম একটা কিছু হচ্ছে। আচ্ছা, তারপর কি হলো? আপনি কখন ওখান থেকে চলে আসলেন? তারপরে এর থেকে একটু বেলা হয়ে গেছে, আর তখনই আপনি ক্ষুধা লেগে গেছে খুব। ছোট মানুষ তখন ধরেন, তো ক্ষুধা লেগে গেলে তো ওই ভেরসি আপনার ঘোষ পড়াতে আসলে হ্যাঁ। ওখানে আমাদের এই একজন নারকেল টাইকেল ফেলে দিয়েছিল, বললো তোমরা খাও, একটু খেয়ে সুস্থ হও। তোমরা তো বুঝতে পারছে সব কিছু, তোমরা পলায় চলে এসে বাঁচার জন্যে, তো তোমরা এই নারকেল টাইকেল খাও। কেটে দিল, নারকেল দিল, ছিঁড়ে দিল। এই কোন সম্প্রদায়, হিন্দু না মুসলিম? ওই হিন্দু ঘোষ মশাই, ওরা ঘোষ। ওনার নামটা কি মনে আছে? না, আমি নাম তখন তো জানতাম না। আচ্ছা। ভেক্সি, তাই তো? ভেরসি। ওই তো নিমতলা ভেক্সি বলে। হ্যাঁ, ওই নিমতলার পাশে। আর ঠিক আছে। ওই ওখান থেকে বাড়ি এসে দেখি
যে বাড়িতে কেউ নেই, তছনছ করা বাড়ি। নদী পার হলেন কিভাবে? নদী পার হয়েছে, আমার এক দাদা ছিল নিরাপদ বিশ্বাস, সে বাড়ি মারা আসলেন গেছে। কখন? হ্যাঁ, টাইম বলছে। টাইম মানে এর থেকে একটু পরে হবে আর কি। আচ্ছা আপনি বলেন নদী পার হয়েছে। নদী পার হয়ে মানে দাদা আমার নৌকো সাঁতার দিয়ে পার হয়ে এসে তো একটা নৌকা ছিল ঘাটে বাঁধা, এই নৌকাটা নিয়ে এই নিকটে নদী, কিন্তু এই নৌকাটা নিয়ে ওই আমার পার করে নিয়ে আসলো। আর পার করে আনার পরে দেখি যে নদীতে কি আমাদের- মৃতদেহ দেখছিলেন? হ্যাঁ, নদীতে কি মৃতদেহ দেখছিলেন? নদীতে তো থাকবে না, তো তখন তো জোয়ার ভাটা, প্রচন্ড স্রোত ছিল তখন নদী। আপনি তখন নদীতে কিছু দেখে আসেননি তাই তো? না না, আমি পার হয়ে দেখি, পার হওয়ার পরে দেখলাম যে আমাদের পুকুরে 3টে লাশ, তারপরে আর একটা পুকুরে দেখলাম 9টা লাশ, সবাই নাক ভাটায় দিয়ে মানে এরকম ছিল যে চলে গেলে আমরা উঠবো, কিন্তু ওরা নিকটে নিকটে এসে সব গুলি করেছে, মানে এখানে গুলি করেছে, এখান থেকে বেরিয়ে গেছে খানিকটা করে মাংস। আমরা সবাই কি পুরুষ ছিলেন? না, ওখানে আমাদের কেউ পরিচিত না, সব ওই ডাক ও বটিয়া গেলে সম্ভবত ওইদিকে হবে। স্থানীয় কেউ মারা গেছিল? স্থানীয় 10-15 জন মারা গেছিল। চেকন মোড়ল বললাম একজন, আপনার পরিবারে কেউ কি হতাহত হয়েছিল? মানে বাবা মারা গেলেন। কিভাবে? বাবা তো ওই দোকান থেকে বাড়ি আসছিলেন, ওই তাড়াতাড়ি বেরিয়ে, তখনই বাবা মানে সাইকেল আসছিলেন, আবারও পায়ে আবার একটু সাইটিকা বাঁধছিল, উনি খুব না আসতে পেরে ওই সাইকেলটা নিয়ে সাইকেলে যখন আসছিলেন, তখন আপনারা যে পথ দিয়ে আসলেন এখন ওই পথে বাঁশ বন আছে দেখেছেন, মানে বাঁশ বনের ভিতরে ওইখানে ওই ঢুকেছে ওই বাড়িতে ঢুকে, তখন রাস্তাঘাট তো ভালো ছিল না, ছেঁড়া ছেঁড়া রাস্তা, ভাঙা ছিল, তো ওখানে এসে ওই বাড়িতে আগুন ধরাই দিয়েছিল। তখন ওর বাবা টাকায় দেখে যে ওদিকে আগুন জ্বলতেছে, তাদের বাড়িতে? ওটা হচ্ছে নন্দী বাড়ি, নাম বলতে পারবেন ওনার? মানে নাম হলো দুর্গাপদ নন্দী। আচ্ছা। ওই আগুন ধরা দেওয়ার পরে ওনার পরিবারে কেউ কি মারা গেছিল? না, ওরা তো সব ইন্ডিয়া চলে গেছিল, শুধু বাড়িটা আগুন ধরে বাড়ি গেছে? আগুন ধরা গেছে। আচ্ছা। এখন ধরা যাওয়ার পরে তো ওই মোটামুটি আমার বাবা ওইটা দেখতে পেয়ে বাবা ওই সাইকেল ব্যাক করে সেখানে আজকে শুকনগরের কালী মন্দির, হ্যাঁ শুকনগর শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দির, হ্যাঁ। ওখানে বাবা সাইকেল ওই পাশের টাইট তৈরি করি, মানে বেড়া তৈরি করি, ওখানে ছিল তখন। এখন তো গ্রিল ঠিক হয়েছে, ওই ওই ওর গায়ে রেখে ওই বট গাছ ছিল, ওটা ওখানে ছিল বিরাট বট গাছ, ওই বট গাছে আপনার ওই ঢেউ লেগে লেগে নদীর ওই পানির ঢেউ লেগে লেগে ওর ভিতরে কি ছিল গর্তই, এখন ওই ভিতরে যে পলাইলেন ওর ভিতরে, মানে ওই নদীতে নেনি, মানে বেঁচে থাকলেও আমরা খুঁজে পেতাম না এরকম ভাবে। ওখানে 10-15 জন ছিল, 2 জন বেশি গেছিল সম্ভবত, তারাই খবর দিয়েছিল? দুলালি না, তারাও খবর দেয়নি, তারা তো অর্ধমৃত। কারা, মানে তাদের নাম বলতে পারবেন যারা বেঁচে গেছিলেন? আমার কাছে বই আছে, যদি বলেন তো বইটা আনিয়ে দিচ্ছি। আচ্ছা আগে কথা শেষ করে তাই নিচ্ছি। সেই বইতে তাদের নাম আছে, ছবি আছে সব তাদের। তুমি বাড়ি না এসে ওই জায়গায় যে পড়ালেখা করলে, এই যে এই পথ দিয়ে তো বাড়ি চলে আসতে পারতে। আমি না, আপনার বাবা। আপনার বাবা? বাড়ি আসছিলেন তো, হ্যাঁ, বাড়ি হঠাৎ আসার করে গাছ- পথেই তো বাধা পড়লো বলে আবার ফিরে গেল, মানে আগুন দেখে আগুন কি দেখে বাবা? আগুন দেখে ফিরে গেলেন যে গুলি করতে পারে এমন দেখে। ওখানে কি গুলিতে মারা গেছেন ওই গাছের ওখানে? হ্যাঁ, ওখানে গুলিতে মারা গেছে, নৌকো উঠে ওরা খুঁজে খুঁজে মেরেছে, মানে ওই যারা যারা ওইসব জায়গায় নদীর ধারে পলাই গেছে, এ তো মানে এরা এতে মানে মনে হয় সম্ভবত স্থানীয় কারা সহযোগিতা করেছে, তা নাহলে খানেরা কিন্তু আমাদের রাস্তাঘাট বা আমাদের যে এই সবগুলো তারা চিনতো না। কারা সহযোগিতা করেছে এটা কি এই জানেন? যেমন ওই কুচক্রি মহল, তাদের নাম কি বলবো, তাদের নাম? হ্যাঁ ওই এলাকার লোক না হলে তো বাইরের থেকে কেউ করেনি। একটু বিদ্বেষী, হ্যাঁ মানে আচ্ছা আপনি কখন জানতে পারলেন যে আপনার বাবা মারা গেছে? আমি বাড়ি এসে যখন পেলাম না, তখন মা কান্নাকাটি করতে যান, আমি তাড়াতাড়ি ওই বাজার দৌড়চ্ছে আর কি। আমার বলতেছে কি তুমি দৌড়চ্ছ কেন, তো আমি বলছি আমার বাবার খোঁজ দিতে। কে বলছে?
আমাদের এলাকার একটা লোক, সে লোকের নাম জানি না। আচ্ছা তখন তো কেউ কারো ভালো নাম জানতাম না। এখান থেকে 52-53 বছর আগের কথা। তো ওই আমার একজন বলছে কি, তোমার বাবা কালীবাড়ির নিচে দেখো গাছে। সে লোক দেখি, তখন ওই কথা বললে আমি ওই মানুষের ভিতর দিয়ে ছুটতে লাগলাম, ওই লাশের ভিতর দিয়ে শুধু লাশ আর লাশ। আচ্ছা, লাশের ভিতরে পুরুষ মহিলার মানে সংখ্যা কাদের বেশি সব ছিল? রকম ছিল, ওরা তো আর বেশি মারেনি। বেশি কোনটা ছিল আপনার চোখে পড়ছিল? ওই পুরুষেরাই বেশি ছিল, ইয়ং। আচ্ছা আর কেউ ডাব খাচ্ছে এরকম নারকেল, এরকম ওই ওই যে আপনার চাঁদনির ভিতরে বসে এরকম ওই চাঁদনির ওই কুটি হেলান দিয়ে কেউ নারকেল খাচ্ছে, ডাব খাচ্ছে, ওইভাবে এরকম বসেছিল। ওইভাবেই গুলি করে দিছে। ওইরকম ভাবেই ছিল সব। তো আমি ওই লাঠের ভিতর দিয়ে আমি ঘুরেছি বেশি, যেহেতু আমার বাবার খোঁজ করেছি। পরে যে আমি যখন ওখানে পেলাম পাই, তো আমার একজন ওই স্থানীয় লোক বলছে কি, তোমার তোমার কী হয়? তা আমি বলছি আমার বাবা। তো বললি, তারপর আমি তো তখন বাবার কাছে যাইনি। আমার বাবার কাছে বাবা মানে আমরা ওই দিন আমরাও চলে যেতাম, কারণ আমাদের এই গোয়াল ঘরে, ঢেকির ঘরে, হ্যাঁ। তো ওই রান্না বান্না করছিল একটা বড় ফ্যামিলি। তাদের বাড়ি সম্ভবত ওইদিকে রামপালের ওইদিকে। আপনার আশ্রয় দিয়েছিলেন? আশ্রয় তো কারো দেওয়া লাগেনি, তখন তো যার সেই দখল করি রান্না খাওয়া করতে চাই। আচ্ছা ক্ষুধার্ত সবাই, কেউ খাচ্ছে, কেউ চলা শুরু করেছে, কেউ রান্না করতেছে, এরকম, বুঝলেন? এটা একটা অন্যরকম, এ কথা বর্ণনা করা কঠিন ব্যাপার। তো যাই হোক, ওই আমার বাবা বলছে কি, আমার বাবার বলতে আপনাদের কোন বাড়ি? তা বলছি আমাদের বাড়ি এটাই। বলছে, আপনি শিক্ষিত মানুষ, আপনি এখন এখানে ঘুরতে যান, আমরা কোথা থেকে আসি জানেন? তা আপনি এরকম এখনও এখানে এইভাবে নিরাপত্তা বোধ করেন? তা বাবা বললেন কি, তাহলে আমি আজকে আপনাদের সঙ্গে যাব। এখন আমার বাবার যে বড় ভাই, তিনিও গেলেন না, একা থাকলেন। আমার জ্যাঠামশাই, জেঠিমা চলে গেলেন, জ্যাঠামশাই গেলেন না, বললেন যে আমি তুই যাব না। আপনার জ্যাঠামশাইয়ের নামটা? চিন্তাহরণ বিশ্বাস। এটা উনি কয় তারিখে গেছিলেন? এটা হচ্ছে ওই 20 তারিখেই আর কি। ওই 20 তারিখে আমরা চলে যাব। জাতি পারিনি, মানে বাবা গেছেন দোকানে, মা আর কিছু ওই গয়নাগাটি টাটি সব দোকানে ছিল, সেগুলো আনতে? হ্যাঁ সেগুলো আনতে। ওই প্রায় 13-14 ভরি সোনার জিনিস ছিল। কিন্তু ওই ঘটনার আগে আপনাদের মানে এলাকার কোনো প্রভাব মানে চাপ পড়ছিল? আপনারা না। কি আগে কোনো আভাস পেয়েছিলেন যে মানে না, আমরা আভাস পাইনি, কিন্তু এলাকা থেকে কোনো নির্যাতন বা তবে কোনো আমাদের চাপ? স্থানীয় আমার যে সমস্ত বন্ধু বান্ধব, বর্তমান তিনি চুকনগর কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করি, রিটায়ারমেন্টে আইছেন, এবং একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হয়েছিলেন। তো উনি আমার খুব ছোটোবেলার থেকে বন্ধু। তো আমার বললো কি, তোমাদের ইন্ডিয়া যাওয়া লাগবে না আর এই গুলির পরে। ওনার নামটা কি ছিল? ABM শফিকুল ইসলাম। তখন আমার বললো কি, তোমরা আমাদের বাড়িতে থাকো, আমরা দরকার হলে একটা ঘর ছেড়ে দেবো না, সেই ঘরে তোমরা থাকো, বাড়িতে থাকা যদি তোমরা নিরাপত্তা বোধ ওনার না বাড়িটা করো। কোথায় ছিল? এই তো সামনে, বেশি দূরে ও আচ্ছা। আচ্ছা, তারপরে কি আপনারা পরবর্তীতে ভারতে গেছিলেন না, ঘটনার পর? পরে আর যাইনি। 71 সবাই মোটে- আমাদের ভালো চোখে দেখতো তখন। 71 মোটে যাননি? না, হিন্দু মুসলমান সবাই আমাদের ভালো চোখে দেখতো, বলতো যে না, তোমাদের আর যাওয়া লাগবে না। আপনার বাবার কি হলো? আপনি যে তখন গেলেন ওই বাবার লাশ তো নিয়ে আসতে পারলাম না। আসতে পারলেন আনতে না? পারেননি তাই? আমার মা কানতে লাগলি, তখন আমি আনতে গেলাম একটা নৌকা নিয়ে। তো নৌকায় ওই খাদায় নেমে, চরে নেমে মা তো কানতে লাগলেন খুব, বাবার দেখতে পেয়ে জোর করে ধরে নিয়ে আসার মতো বাড়িতে নিয়ে আসলাম। তারপরেও ওই সময় যারা লুটেরা লুটপাট করেছিল একদল, তারা তো ওই সব সমস্ত মানুষ চেক করেছে, আর কার কাছে কি আছে না আছে, মানে দামি দামি সোনা বা টাকা পয়সা, স্থানীয়রা ছিল? স্থানীয় এগুলো। আচ্ছা। তো এরা নিয়ে ওই ভাষায় যাচ্ছে, আর বলতে কি, তোমরা এখানে আইছো কেন? তোমাদের জানো আমাদের বলে গেছে এক্ষুনি আমরা লাশ ফেলাই না দিলে আমাদের আবার এসে অ্যাকশন নেবে। আমাদের বলেছে তোমরা এক্ষুনি লাশ ফেলাই দাও, হ্যাঁ, আর তোমরা এখানে ঘুরতেছো, যদি দূরে আসি পড়ে আর তোমরাও কিন্তু মারা যাবো। তখন আপনার আমরা তো বাবার বুঝি না। লাশটা কি ওইভাবে মানে হ্যাঁ ওনারা ইয়ে করে দিয়েছিল? হ্যাঁ,
তখন তো আমরা বুঝি না বেশি, তো তখন মনে করলাম তাই হতে পারে, হয়তো আর আর দেখতে আসবে। আপনার বাবা সৎকার করতে পারেননি তাই তো? না, তার লাশই আর আনতে পারেনি। পরে ওই কি নদীতে শ্রাদ্ধ শান্তি করতে পারছিলেন? না, 2-3 মাস শুধু নদী দিয়ে লাশ ওই ভেসে গেছে আর আইছে, ভেসে গেছে আর আইছে, হাজার হাজার। এবং 2-3 মাসের ভিতরে এই নদীর পানি বলা যায় লাল হয়ে গেছিল, যে কেউ মাছ ধরলে, জেলেরা মাছ ধরলে কেউ মাছ কিনতো না আর কেউ খেত না, এরকম একটা হয়ে গেছিল। গন্ধ বেরোতো এলাকায়, গন্ধ? গন্ধ তো অবশ্যই, রক্তের গন্ধ তো একটা আলাদাই। তারপরে এই এখনো বলেন অনেক গর্ত খুঁড়লে এখনো মানুষের লাশ পাওয়া যায়, মাথার খুলি টুলি পাওয়া যায়। একটা লোক, এক ভদ্রলোক ওই বাজারের পাশে বাড়ি করেছেন, ওই, নাম বলতে পারবেন? হ্যাঁ, ওনার নাম তপন ব্রহ্ম। এটা কোন জায়গাটা, একদম বাজারে এই কোন তো দিকে? বাজারে একেবারে কোন দিকে সেটা? বল খেলার মাঠের পাশে, আচ্ছা। এই এখান থেকে জাতি পড়ে। ওই মাঠে ওই উনি ওই ওখানে ওই হাউস করতেছিলেন, ওই টয়লেটের 4টে মাথা হয়েছে ওইখানেই? ওইখানে। এটা কত আগে? এই 7-8 বছর আগে বোধহয় সম্ভবত। আচ্ছা। আচ্ছা, আপনার বাবা যখন মারা গেলেন তারপরে আপনাদের কিভাবে চলতো পরিবার? মানে আমাদের খুব সবাই দেখাশুনো করতো, মানে আপনাদের মানে দোকানটা আশেপাশে- দোকানটা কি ভালো ছিল নাকি পুড়ে দিছিল? দোকান সবাই লুটপাট করে নিয়ে গেছিল, তারপরে আপনারা মানে ওই ঘর ছিল খালি। জমি জমা ছিল আপনাদের? না, চাষের? জমি জায়গা আমাদের কম, জমি জায়গা কোনো রকম বাড়ি। তা আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তারপরে, এই যে বাবা মারা গেল, দোকানটা আপনাদের চলে গেল? খাওয়া দাওয়া কিংবা খাওয়া দাওয়া ওই ব্যবসা করে দোকান শুরু করলাম। আবার আরেকটা হ্যাঁ, দোকান? ওই ঘরে আমাদের দোকান, আমাদের নিজস্ব দোকান ছিল ওটা। ওখানেই শুরু করলেন? হ্যাঁ, ওখানে শুরু করলাম। এবং আমার ওই বন্ধু বান্ধবরা এসে বলতো যে তুমি দোকানদারি করো, ওই খানেরা যাওয়া আসা করে, সাতক্ষীরায় যায়, আবার সন্ধ্যাবেলায় ফিরে যায়, ওই যশোর ক্যান্টনমেন্টে ফিরে যেত ওরা। হুম। তো ওই আসতো, যেত, এসে কথা বলতো। এটা কি এই কেশবপুরের দিকে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে হ্যাঁ, চলে ওই যেতেন? রাস্তা দিয়ে। আচ্ছা। তো আমার বলতো কি তুমি দোকানদারি করো, আমরা পাশে আছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা, আপনাদের ওই আমার পাড়া হিন্দি উর্দু কথা শিখিলাম, ওইসব কথা বললে মনে কি আছে দু একটা, হ্যাঁ, বলা কি যাবে? কথা শিখছিলেন মনে আছে? এই মহাজের কা দোকান আই, হ্যাঁ, মহাজের মহাজের মহাজের? মুসলমানদের দোকান, হ্যাঁ। হ্যাঁ। আর আরবি হরফের ওই সমস্ত লেখা আচ্ছা। ক্যালেন্ডার, ওইগুলো একটু টাঙাতাম বেশি করে, যাতে করে আর কোনো সময় সন্দেহ। এমনি আপনার উপরে কোনো প্রভাব আসে নাই কখনো না, দোকানের পরে? না, এমনি কোনো বেচা কেনা কেমন হতো ওই সময়? হ্যাঁ, 71? বেচা কেনা ভালো ছিল। ভালোই ছিল। আচ্ছা, আপনার এই যে এত লাশ দেখলেন, আপনার বাবা মারা গেল, আপনাদের মানসিক অবস্থাটা কেমন ছিল? ভয় লাগতো না? ভয় লাগতো না, রাত্রি তো ঘুমাতে ঘুমে পারতেন না? আসতো না, আর কান্নাকাটি করতাম বেশি। আপনাদের ফ্যামিলির সবারই একই অবস্থা ছিল, মানে মানসিক যে অবস্থা? হ্যাঁ, আচ্ছা, তখন তো সব এক ভাই ছিলাম, এই একসঙ্গে ছিলাম। আমার এটা ওই শরিক সব, বললাম, আচ্ছা, এখন আপনাদের সব আলাদা এখানে আলাদা হয়ে গেছে। এখানে যে হিন্দু সম্প্রদায় অনেক লোক আছে তো আশপাশে, এদের উপরে কি এমনি এরা ছিল না, সব ইন্ডিয়ায় চলে গিয়েছিল। ইন্ডিয়া চলে এই গেছিল? পাড়ার ভিতরে মানে কয়েকটা হাতে গোনা ফ্যামিলি ছাড়া সবাই ইন্ডিয়া চলে গেছে। এমনি স্থানীয় কোনো চাপ ছিল যাওয়ার জন্য না, আপনার উপরে, এমনি যেমন ছিল কোনো না? চাপ ছিল না। মানে পুরোটা সময়? না, তখন ওরা বলতো যে তোমরা থাকো, তোমাদের আর ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, তোমার দেখো তোমাদের। আচ্ছা, এমন কি হয়েছে কোনো মহিলাকে ধরে নিয়ে গেছে বা কোনো শিশুকে নির্যাতন করেছে? না, ওইগুলো ঘটেনি আমাদের। আচ্ছা, এমনি আপনাদের উপরে কখনো স্থানীয় চাপ আসে নাই তাই তো? না, মানে অন্য এলাকায় যেমন স্থানীয় কেউ কেউ এসে লুটপাট করছে বা গরু ধরে নিয়ে গেছে, জমি দখল, এরকম কোনো কিছু ঘটে নাই? এগুলো আমাদের এলাকায় স্থানীয়ভাবে ঘটেনি, ওই দূরের থেকে ধরেই নেষ্ট রাজাকাররা কাউন্সিল অফিসে, ওরা অফিস থেকে করলো। কোথায় এটা? এই যে কাউন্সিল অফিসে আসার সময় ইউনিয়ন বাজার কাউন্সিল? বারে আমি যে ইউনিয়ন পরিষদের অফিস, হ্যাঁ। ওখানে ধরি এনে গরু টরুগুলো সব ওই ওর ভিতরে ঢুকতো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম বিক্রি করতো, সকালবেলার নাস্তার পয়সা বের করতো। মানে আপনাদের উপরে কোনো প্রভাব পড়ে নাই তাই তো? না, আমাদের ভুল পড়ে। আচ্ছা, আর ওই দিন তো বাঁচার জন্য ওদের সঙ্গে একটু মিশতাম। ঠিক আছে, এমনি ওই দিন তো মানে দূর থেকে যারা আসছে তাদের মারছে, আর যারা ওর সঙ্গে পড়ে গেছে সেরকম ভাবে স্থানীয় লোকজন মারা গেছে। হ্যাঁ, এমনি স্থানীয় বাইরের লোকই মারা গেছে বেশি, আমাদের স্থানীয়ভাবে 10 থেকে 15 জন হয়তো মারছে। না, স্থানীয় যে সংখ্যালঘু যে পরিবারগুলো আছে বা স্থানীয় অন্য যে সম্প্রদায়গুলো আছে তাদের উপরে তো মানে গ্রামে গ্রামে যে যে আক্রমণটা, সেটা তো হয়নি। না, সেটা হয়নি। আচ্ছা।
রাজনৈতিক কোনো দলের কি প্রভাব ছিল এই এলাকায়? এমনি তো আওয়ামী লীগের ইয়ে ছিল এখানে। কমিউনিস্ট পার্টির কোনো ই ছিল? কমিউনিস্ট পার্টি ছিল শুকনা এই গ্রাম হচ্ছে সামনে যে শুকনা ইউনিয়ন নকশাল বলতো নকশাল। এখানে মুসলিম লীগের কেউ ছিল মেম্বার টেম্বার বা মুসলিম লীগের কেউ? হ্যাঁ ওই মুসলিম লীগের সভাপতি ছিল কে? ওই ছিল সিরাজ উদ্দিন মোড়ল, মারা গেছে, নুরনিয়ায় বাড়ি। আচ্ছা, আর সেক্রেটারি ছিল ওয়াহাব সাহেব। ওয়াহাব সাহেব হয়তো সভাপতি। আর সর্দার? ওয়াহাব সাহেব হলো যে কায়েমের আব্বা, যে কায়েম চেয়ারম্যান হয়েছিল, কায়ুম। সম কায়েম। হ্যাঁ, ওর আব্বা হলো ওয়াহাব চেয়ারম্যান। ওয়াহাব সাহেব ও মুসলিম লীগ করতো। উনি মুসলিম লীগ করতেন, কিন্তু ইদানিং এ ওই আওয়ামী লীগে জয়েন করি চেয়ারম্যান হলো। ও, মুসলিম লীগের সভাপতি ছিল ওয়াহাব? হ্যাঁ ওয়াহাব সাহেব সভাপতি ছিলেন, আর সেক্রেটারি ছিলেন সিরাজ উদ্দিন মোড়ল। আচ্ছা, 20 তারিখে আপনার বাসায় যারা ছিল, ওই যে ঢেকি করে বলছিলেন, ওনাদেরকে কি মারা গেছিল? ওনারা তো আর পরে দেখা হয়নি। ওনাদের সাথে পরে দেখা হয়নি? না, স্বাধীনতার পরেও দেখা হয়নি? ওই এক পলক যা দেখা হয় এক একজনের, তারপরে আর দেখা হয় না, আমরা অনেক জায়গায় পাইছি পরবর্তীতে যাতায়াত তৈরি হয়েছে অনেক পরিবারের সঙ্গে। এখানে তো আসে উনি ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রফিকুল ইসলাম বীরুত্তম, হ্যাঁ। উনি এখানে এসে কয়েক মাস ঘুরেছেন, গাড়ি নিয়ে চলে আসতেন ঢাকা থেকে মানে যশোরে যে ফ্লাইট আছে ওখান থেকে উনি চলে আসতেন গাড়ি নিয়ে এসে এখানে এই এলাকায় যেখানে যারা মারা গেছে বটিয়াঘাটা, দাকো, চুকনগর, আশপাশে সব তদন্ত করি ওই সবিসাহেব সঙ্গে থাকত। ওই সব কিছু উনি বই করেছেন, উনি মুক্তির সুবান্তলে একটা বই তৈরি হ্যাঁ হ্যাঁ, করেছেন। আমরা পড়ছি ওটা। বইটা আমারও আছে কাছে। ওনার একটা বই আছে, মুনতাসির মামুন স্যারের একটা বই আছে। হ্যাঁ মুনতাসির মামুন আসছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে শাহরিয়ার অসংখ্য কবির ধন্যবাদ। আসছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বুঝলেন?